হত্যা মামলায় আদালতের সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া রিমান্ড শেষে কারাগারে ইনু, মেনন, পলক ও মামুন। রাষ্ট্র সংস্কারে 6টি কমিশন ঘোষণা, ডক্টর ইউনূসের 3 মাসের মধ্যে রিপোর্ট, জাতির উদ্দেশ্যে ভাষণে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। ওইগুলি না শুধু আমার বাবার শরীরে লাগতে পারছিল, এখন তার আমার বাড়ায় না বাতা। আমার নাতি কারে উঠে গেছে, সন্তান হারানোর বেদনায় এখনো স্তব্ধ কিশোর আসিফের পরিবার। শহীদের রক্তের দাগ শুকানোর আগেই বিচার দাবি। বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, সিটি কর্পোরেশনের নিষ্ক্রিয়তায় উদ্বিগ্ন নগরবাসী। সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের, সর্বোচ্চ ব্যবস্থার আশ্বাস। এবং ভারতের মণিপুরে কারফিউ জারির পর পরিস্থিতি আরও থমথমে। ভারী অস্ত্র নিয়ে কেন্দ্রীয় বাহিনীর টহলের মধ্যেও শিক্ষার্থীদের বিক্ষোভ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। জানাবো বিস্তারিত। ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় সিএমএম আদালতে হাজির করা হয়েছে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে। তাকে 10 দিনের রিমান্ডের আবেদন জানিয়েছেন পুলিশ। এর আগে বুধবার দিবাগত রাত 11:30টার দিকে রাজধানী মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। জনি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় সাবেক ডিএমপি কমিশনারকে। বাকিরা জানবো আমরা ইফতেখার রেজা রিপোর্ট থেকে। শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে যান ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। এ কর্মকর্তা ও তার পরিবারের বিপুল সম্পদ নিয়ে ছিল নানামুখী আলোচনা। অবশেষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের হাতে ধরা পড়লেন আসাদুজ্জামান মিয়া। বুধবার দিবাগত রাত 11:30টার দিকে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসাদুজ্জামান মিয়াকে রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 2015 সালে খিলগাঁও থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে তার বাবা ইয়াকুব আলী এ মামলা করেন। এতে আসাদুজ্জামান মিয়া সহ বর্তমান ও সাবেক 13 পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়। 1988 সালের 15 ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন আসাদুজ্জামান মিয়া। 2015 সালের 7 জানুয়ারি থেকে 2019 সালের 13 সেপ্টেম্বর পর্যন্ত ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেন। বিরোধী দল ও মত দমনে পতিত আওয়ামী লীগ সরকারের খুবই আস্থাভাজন ছিলেন আসাদুজ্জামান মিয়া। সুযোগ কাজে লাগিয়ে নিজের ও পরিবারের নামে জমি, বাড়ি, ফ্ল্যাট সহ বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে রিমান্ড শেষে আসামিদের ঢাকার সিএমএম আদালতে আনা হলে এই আদেশ দেন বিচারক। এছাড়া খিলগাঁও থানায় দায়ের করা ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় আইজিপি মামুনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। একই মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলককেও গ্রেফতার দেখানো হয়। একই সঙ্গে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে আদালতে তোলা হলে সাভার থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করলে কাফির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দর্শক, আদালতের খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আসাদুজ্জামান মিয়ার রিমান্ডের বিষয়ে কি তথ্য আসলে নতুন করে পেয়েছেন আমাদের দর্শককে জানাবেন, এবং অন্যান্য মামলাগুলোর অবস্থা কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে আসাদুজ্জামান মিয়াকে গতকাল রাতে মহাখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে কিন্তু আদালতে নিয়ে আসা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আদালতে তোলা হয়নি এবং তাকে গ্রেপ্তার দেখানো যে বিষয়টি সেটি কিন্তু করা হয়েছে। তবে 10 দিনের যে রিমান্ড সেটি কিন্তু চাওয়া হবে বলে আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছে, যেটি পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড চাওয়া হবে এবং আইনজীবীরা কিন্তু সেই প্রস্তুতি রেখেছেন। তবে এখন পর্যন্ত আদালতে যে তাকে তোলার বিষয়টি সেটি কিন্তু তাকে সুপর্দ করা হয়নি। তবে কিছুক্ষণের মধ্যে হয়তো তাকে আদালতে নিয়ে আসা হবে এবং বাকি যে আদালতে কার্যক্রমগুলো সেগুলো চলমান হবে বলে আমরা জানতে পেরেছি। এবং তাকে
যে খিলগাঁও থানায় যে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল, যেটিতে একজন ছাত্র দলের নেতা তাকে হত্যা করা হয়েছিল বলে 2013 সালে তাকে গ্রেপ্তারের পরে কথিত যে ক্রস ফায়ার, সেই ক্রস ফায়ারে কিন্তু তাকে হত্যা করা হয় বলে তার বাবা মামলায় উল্লেখ করেছিলেন এবং সেই মামলায় কিন্তু আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং একই সঙ্গে এই মামলায় কিন্তু আরও 3 জন আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা হচ্ছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং জাসদ নেতা হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন সহ চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি পুলিশের সাবেক আইজিপি, তাকেও কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি একই মামলা। এবং তাদের যে রিমান্ড ছিল, সেই রিমান্ড শেষে কিন্তু আজকে আদালতে তোলা হয় এবং আদালত সেখানে কিন্তু তাদের যে আসামি পক্ষের আইনজীবী তারা তাদের জামিন আবেদন করলো, সেই জামিন কিন্তু নামঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এবং একই সঙ্গে বাকি যে মামলাগুলো, সেই মামলায় কিন্তু তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সাভারের যে হত্যাকাণ্ডটি হয়েছিল গত 5 আগস্ট বিকেলে, যে হত্যাকাণ্ডটি হয়েছিল এবং 4টি লাশ পুড়িয়ে ফেলার যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় কিন্তু সাভার জেলা যে একজন পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ কাফি, তাকে কিন্তু 4 দিনের রিমান্ড দেয়া হয়েছে এবং আমরা আজকে দেখেছি যে তাকে আদালতে তোলা হলে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। সিএমএম আদালত থেকে যুক্ত হয়েছিলেন হাসান মাহমুদ। রাষ্ট্র সংস্কারে 6 বিশিষ্ট ব্যক্তিকে দায়িত্ব দিয়ে 6টি কমিশন গঠন করে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই সব কমিশন গঠনের কথা জানান তিনি। আগামী অক্টোবর থেকে 3 মাসের মধ্যে কমিশন সংস্কার প্রস্তাব তৈরি করবে বলে জানান উপদেষ্টা। এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে আশা জানান ডক্টর ইউনূস। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে থাকছে। শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ফেসিবাদের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার শুরুতেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই আগস্টে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। যারা ফেসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করে মৃত্যুকে আলিঙ্গন করেছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, হারিয়েছে তাদের চোখের দৃষ্টি। বক্তব্যে প্রধান উপদেষ্টা শহীদ পরিবারের সদস্যদের দেখাশোনা ও আহতদের সুচিকিৎসার জন্য জুলাইয়ের গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনের সবার সহযোগিতা চান। এই ফাউন্ডেশনে দান করার জন্য দেশের সকল মানুষ এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের আমরা আহ্বান জানাচ্ছি। এ সময় প্রধান উপদেষ্টা 16 বছরের দুঃশাসনের কথা স্মরণ করে বলেন, ভঙ্গুর অর্থনীতি নিয়ে এই সরকারের যাত্রা শুরু। ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের পর যে অর্থনীতি আমরা পেয়েছি, সেটা নিয়ম নীতিবিহীন দ্রুত ক্ষীয়মান একটা অর্থনীতি। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার নানা কৌশলের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এনবিআরকে দেয়া নির্দেশনার কথা জানান। নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্যাদি যেমন পেঁয়াজ, আলু এসবের দাম আরও কমানোর জন্য বিদ্যমান শুল্ক হার হ্রাসের বিষয়ে এনবিআরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে এনবিআর পেঁয়াজ, আলু ও কতিপয় কীটনাশকের ক্ষেত্রে আমদানি শুল্ক হ্রাস এবং ক্ষেত্র বিশেষে রেগুলেটরি শুল্ক প্রত্যাহার করে এসআরও জারি করেছে। এরপর প্রধান উপদেষ্টা জানান, দেশের প্রশাসনিক কাঠামো সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে বিগত সরকারের সময়। প্রথম মাসে দায়িত্ব গ্রহণের পর এই প্রশাসনিক কাঠামোকে একটি রূপরেখায় দাঁড় করানো গেছে। ধ্বংস হয়ে পড়া একটা জনপ্রশাসনকে নিয়ে যাত্রা শুরু করেছে। মন্ত্রণালয়গুলোর উচ্চতম পদে যারা নিয়োজিত ছিলেন, তারা অনেকে দায়িত্ব ছেড়ে চলে গেছেন কিংবা পদে থাকলেও সহকর্মীদের চাপের মুখে কাজ করতে পারছিলেন না, বাধ্য হয়ে পদত্যাগ করেছেন। আর যারা 16 বছরের স্বৈরাচারী শাসনের আমলে পদত্যাগে বাধ্য হয়েছিলেন কিংবা দায়িত্ববিহীন অবস্থায় একই পদে থেকে বাধ্য হয়েছেন, তাদের সবার কথা বিবেচনা নিয়ে জনপ্রশাসনকে নতুন করে দাঁড় করানোই ছিল আমাদের প্রথম মাসে কঠিনতম সময়। প্রফেসর ইউনূস জানান, পুরো দেশের সংস্কার প্রয়োজন, এই জন্য 6টি কমিশন গঠন করা হয়েছে। কমিশনগুলোর আলোচনা ও পরামর্শ সভায় উপদেষ্টা পরিষদের সদস্য, ছাত্র, শ্রমিক জনতা আন্দোলনের প্রতিনিধি, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের কাজ আগামী 1 অক্টোবর থেকে শুরু করতে পারবে বলে আমি আশা করছি এবং এটি পরবর্তী 3 মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আমরা ধারণা করছি। কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে
প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ সভার আয়োজন করবে। চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপক ভিত্তিক 3 থেকে 7 দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। আলোচনা করে পোশাক শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। সংকটকালে দেশের জন্য এগিয়ে আসায় সশস্ত্র বাহিনীকে সরকার ও জনগণের পক্ষে ধন্যবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দেওয়ার ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সর্বোচ্চ আদালতে আপিল করা হয়েছে। জানান, সাগররনী হত্যা সহ 5টি গুরুত্বপূর্ণ মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ব্যবস্থা নিয়েছে সরকার। সাংবাদিক সাগররনী হত্যাকাণ্ড সহ বহুল আলোচিত 5টি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। স্বৈরাচার পতনের 1 মাস পেরোলেও সন্তান হারানোর বেদনায় স্তব্ধ নিহতের পরিবারের সদস্যরা। 17 বছর বয়সী শহীদ আসিফের পরিবারও এখনো কাটিয়ে উঠতে পারেনি শোক। ঘাতকের বুলেট ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় আসিফের মাথার খুলি। প্রিয় সন্তানের বাবা ডাক যেন এখনো শুনতে পান আমজাদ হোসেন। আর্তনাদ আর চোখের পানিতে বাকরুদ্ধ মা, বড় বোন, দাদি ও নিকটাত্মীয়। শিউলি রায়ের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আব্দুল বাশার। এখন তাহলে মানুষ নাই, আমার নুডলস খাওয়ার মতন মানুষ নাই, রান্নাও করি না। এ কান্না ভাই হারানোর বেদনার। মৃত্যুর 2 দিন আগেও ভাইয়ের সঙ্গে খুনসুটির স্মৃতিগুলো মনে করে কান্নায় ভেঙে পড়েছেন। আমার ভাইয়ের আমি ভাতও খাওয়াই নাই, এমনি তো আমার ভাই আমার হাতে ভাত খাওয়ালে পাগল হয়ে যা বোন আমার ভাত খাওয়াই দাও, তুমি ভাত না খাওয়াইলে আমি খাবো না। আমার ভাইয়ের আমি ভাত খাওয়াই দিতাম প্রত্যেক দিনই, আমার ভাইয়ের একবেলা হইলেও আমার ভাইয়ের ভাত খাওয়াই দিতাম। এখন তার আমার ভাই আয় না ভাত খায়। সন্তান হারানো বেদনায় বাবা ডাক শোনার হাহাকার যেন বয়ে বেড়াচ্ছেন আমজাদ হোসেন। বাকরুদ্ধ বাবা তাকিয়ে থাকেন শূন্য দৃষ্টিতে। বাবার কাঁধে ছেলের লাশ কতটা ভারী সেই কথা বলতে গিয়ে বারবার অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। ওই গুলিটা শুধু আমার বাবার শরীরে লাগতে পারছিল, আজকে যদি আমার শরীরে লাগতো তাহলে তো ভালো হইতো। আমি মনে করতাম যে যাক আমার ফুলার শরীরে লাগছে, আমিও এই পথের প্রতি হইতাম, তাও ভালো ছিল। এই কষ্ট তো আর কারোরই বুঝাইতে পারবো না। 6 ভাই বোনের মধ্যে আসিফ ছিল দাদির চোখের মণি আর বড় বোনের বুবাই। সেই চোখের মণি এখন শুধুমাত্র স্মৃতির পাতায় চোখের পানি হয়ে ঝরছে পরিবারের মাঝে। বুঝি আমি ঢাকা যাই, তোমার লাগে আমি টিয়া বাড়াই দিব, তুমি তো অনেক শুকাই গেছো, তোমার ওষুধ খাবার টিয়া বাড়াই দিব। এই কথা কইয়া আসে কয়দিন পরে আমার নাতিন কারে উঠে গেছে, 19 জুলাই মিরপুর বেনারসি পল্লীতে পড়েছিল আসিফের রক্তাক্ত দেহ। খবর পেয়ে ছুটে আসে বাবা, নিয়ে যায় হসপিটালে। মাথায় বুলেট লাগার পরও 4 ঘন্টা যুদ্ধ করে মৃত্যুর কাছে হেরে যায় আসিফ। সংসারের হাল ধরতে পড়াশোনার পাশাপাশি বাবার সাথে ঝুটের কাজ করতেন আসিফ। ছিল না কোনো রাজনৈতিক যোগসূত্র। কেবল আসিফ নয়, তার মতো যারা শহীদ হয়েছেন তাদের রক্তের দাগ শুকানোর আগেই হত্যার সুষ্ঠু বিচার চান পিতা আমজাদ হোসেন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার গভীর রাতে তাকে বাসা থেকে হাসপাতালে নেওয়া হয়। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ড ওনার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন, সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। রাত 2টা নাগাদ গুলশানের বাসভবন থেকে হাসপাতালে পৌঁছানোর পর কেবিনে নেওয়া হয় বেগম জিয়াকে। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন আছেন তিনি। 79 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতা, আর্থারাইটিস, ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন।
কর্মচাঞ্চল্য ফিরেছে আশুলিয়ার শিল্পাঞ্চলে, তবে এখনো খোলেনি সব কারখানা। দর্শক, এই মুহূর্তে সাভারে বাইপাইল এলাকায় আছেন সহকর্মী শাহিনুর রহমান, যুক্ত হচ্ছেন তিনি আমার সাথে। শাহিনুর, সব কলকারখানা কি খুলেছে কিনা এবং শ্রমিকদের উপস্থিতি কেমন দেখছেন? সাথে আরেকটি বিষয় যুক্ত করতে চাচ্ছি, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি আশুলিয়া শিল্প অঞ্চল বাইপালে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে কয়েকদিন অস্থিরতার অবস্থা কাটিয়ে কিন্তু আমরা দেখেছি বেশিরভাগ শিল্প কারখানায় কিন্তু খুলেছে, এবং আপনাকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়ায় কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা কারখানার সামনেই কিন্তু পুলিশ, বিজিবি এবং র্যাব, সেই সাথে সেনাবাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবং আমরা দেখেছি সড়ক মহাসড়কে কিন্তু পুলিশ, সেনাবাহিনী, র্যাব এবং বিজিবির টহল ছিল অব্যাহত। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে কালকে থেকে আজকে আমরা দেখেছি যে গত 11 তারিখ থেকে কিন্তু 219টি কারখানা কিন্তু ইতিমধ্যেই উৎপাদন বন্ধ রয়েছে। আমরা দেখতে পেরেছি যে গতকালকেও কিন্তু 133টি কারখানা কিন্তু উৎপাদন, বিশেষ করে 133টি কারখানায় কিন্তু সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনি জানেন যে সাভার, আশুলিয়া এবং ধামরাই মিলে কিন্তু 1068টি শিল্প কারখানা রয়েছে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়ায় বিশেষ করে ঢাকা ইপিজেড এলাকায় রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার যে দুটি ইপিজেড আছে, দুটি ইপিজেডটি কিন্তু পুরোদমে উৎপাদন চালিয়ে যাচ্ছে এবং ইপিজেডের প্রত্যেকটি কারখানায় কিন্তু খোলা রয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়ায় কিন্তু আইন শৃঙ্খলার বাহিনীর নজরদারি ছিল চোখে পড়ার মতো। আমরা কিন্তু দেখেছি যেসব কারখানা উৎপাদন বন্ধ রয়েছে এবং সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, এইসব কারখানার শ্রমিকরা কিন্তু অনেকেই গেটে তারা গিয়েছে যে আজকে খুলে কিনা এটা দেখার জন্য। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা কিন্তু এখন আছি বাস কাউন্টারে। আমরা এখানে দেখেছি যে অনেক লোক আছে যারা কিনা শ্রমিক, তারা কিন্তু দেশের বাড়ি চলে যাচ্ছে এবং তারা কিন্তু সাধারণ ছুটির ঘোষণা শোনার পরই তারা দেশে যাচ্ছে, এমনটি কিন্তু আমাদেরকে অনেকে জানিয়েছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে সাধারণ ছুটি ঘোষণা করার পর যদি কোনোভাবে তারা মেসেজ পেয়ে যায় যে আগামীকাল থেকে বা আগামী শনিবার থেকে রবিবার থেকে যদি ফ্যাক্টরিগুলো খুলে, তাহলে তারা যথারীতি কাজে যোগ দিবে, এমনটি কিন্তু জানিয়েছে। এই ছিল সাভার আশুলিয়ার শিল্পাঞ্চল থেকে। জ্যোতি, সাভারের বাইপাল থেকে যুক্ত হয়েছিলেন শাহিনুর রহমান। ঢাকার মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি কমালো সরকার। বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশনায় 12 বছরের বেশি বয়সীদের জন প্রতি প্রবেশ ফি 100 টাকা হতে কমিয়ে করা হয়েছে 30 টাকা। বর্তমানে 6 থেকে 12 বছর বয়সীদের প্রবেশ ফি 15 টাকা এবং 5 বছর পর্যন্ত বয়সী শিশুরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের দলগত প্রবেশে থাকছে বিশেষ ছাড়। বিদেশি পর্যটকদের জন্য জনপ্রতি প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে মাত্র 500 টাকা বা সমপরিমাণ ডলার। প্রান্ত ভ্রমণের জন্য বার্ষিক প্রবেশ কার্ড ফি 500 টাকা করা হয়েছে। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। সিটি কর্পোরেশনের তৎপরতা না থাকা, অব্যাহত বৃষ্টির কারণে ধীরে ধীরে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সেপ্টেম্বরের প্রথম 10 দিনে মৃত্যু হয়েছে 19 জনের। আক্রান্তদের বড় একটি অংশই শিশু। ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড, হেপাটাইটিস আক্রান্ত হওয়ায় বাড়ছে জটিলতা। হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। 8 বছরের লামিয়া 1 সপ্তাহ ধরে জ্বর, ঠান্ডা, কাশি নিয়ে ভর্তি মুগদা হাসপাতালে। শুরুতে ডেঙ্গু সংক্রমণ মনে করলেও পরীক্ষায় ধরা পড়ে টাইফয়েড, জন্ডিস সহ নানা জটিলতা। শনাক্ত হয় লিভার ইনফেকশন। আমরা ডেঙ্গুও বাড়তি, লিভারও বাড়তি, জন্ডিসও বাড়তি, তিনটাই বাড়তি। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের স্থবিরতায় প্রকোপ বাড়ছে বলে মনে করছেন আক্রান্তরা। সিটি কর্পোরেশনের কার্যক্রম তো আগে দেখা যেত ওই ধোয়া দিত মেশিন দিয়ে, এখন এরকম কোনো ধোয়া বা কোনো মেডিসিন দেওয়ার কোনো পাওয়া যায়নি। এলাকার যাত্রাবাড়িতে তো শুনি এমনিতেই মশা বেশি, তারপর আমরা দোতলাতে থাকি তো
মশাটা হয়তো বেশি। হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়লেও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে দাবি মুগদা হাসপাতালের সহকারী পরিচালকের। আইভি ফ্লুইডের বর্তমানে যে মজুদ আছে আর কি, সেটা দিয়ে কোনো ক্রাইসিস হচ্ছে না আর কি এখনো। আর যেটা বললাম, ম্যান পাওয়ারে তো একটা শর্টেজ হচ্ছে আর কি, এই সাপোর্টটা হয়তো আমরা পাচ্ছি না আর কি। তো আশা করতেছি যে খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবছর আগস্টে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন 6,500। তাদের মধ্যে মৃত্যু হয় 27 জনের। আর চলতি মাসের প্রথম 10 দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় 4,000। তাদের মাঝে প্রাণ হারিয়েছেন অন্তত 19 জন। ডেঙ্গুর সঙ্গে জন্ডিস সহ পানিবাহিত অন্য রোগগুলো দেখা দেয় শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের। যেহেতু এটা পানিবাহিত রোগ, অথবা আপনি সাবধান হন, আপনার বাচ্চাকে আপনি বাইরের যে লিকুইড খাওয়া যেগুলো আছে, বাইরের যেগুলি খাওয়া কথা বলছি আমরা, যে পানির জাতীয় খাবার যেগুলি আছে ওগুলি খাওয়াবেন না। ঘরে তৈরি খাওয়ান, বা আর যে আপনার বাসার যে পানিটা আছে সেটা ফুটিয়ে খাওয়ান বাচ্চাকে। দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্য সচিব। আমরা ডেডিকেটেড হাসপাতাল করেছি। ঢাকার অন্তত বেশিরভাগ হাসপাতালে একটা স্পেশাল একটা কর্নার করা হয়েছে, যেখানে আমাদের অবজারভেশন সুপারভিশন বাড়ানো হয়েছে। এমনকি মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট নিয়োগ করা হয়েছে, যাতে আমরা ডেইলি রিপোর্ট পাই। আপাত দৃষ্টিতে ডেঙ্গু পরিস্থিতি দুশ্চিন্তার কারণ না হলেও সিটি কর্পোরেশনগুলোর নিষ্ক্রিয়তায় উদ্বিগ্ন নাগরিকরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।